ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 300টি আসনের মধ্যে 299টি আসন ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়। প্রাপ্ত 297টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এবার আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গেজেট ঘোষণা করল ইসি। এবার নির্বাচনে 299টি আসনের মধ্যে 297টি আসনের ফলাফলে বিএনপি পেয়েছে 209টি আসন। দলটির মিত্র গণ অধিকার পরিষদ বিজেপি গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 68টি আসন। দলটির নির্বাচনী জোটের সঙ্গী এনসিপি পেয়েছে 6টি আসন। আরেক জোট সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন। খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। এছাড়াও ইসলামী আন্দোলন 1টি এবং 6টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে হবে। বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে দলটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। গত শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতারা। নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরাও। দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, অবশেষে আজ নির্বাচনে বিজয়ের প্রতিক্রিয়া জানাবেন তারেক রহমান। তবে আমরা দেখছি গতকাল সারাদিনই দলীয় নেতাদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বিএনপির চেয়ারম্যান নেতা। তো এই বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে জানাবেন। প্রিয়া, আপনি জানেন যে গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনটি কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 17 বছর পর বাংলাদেশে এই প্রথম সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ একটি নির্বাচন হলো। সেই নির্বাচনে দেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং নির্দ্বিধায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। সেই ভোটে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গতকালকে কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানাবেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি তার প্রতিক্রিয়া জানাবেন এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটি হয়তো তিনি উপস্থাপন করতে পারেন। তবে সবচেয়ে বড় বিষয় যেটি, যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, এরকম একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু 2001 সালের নির্বাচনেও পেয়েছিল। আবার সেই 25 বছর পর এসে আপনার এই সংখ্যাগরিষ্ঠতা আবার অর্জন করলো, দেশের মানুষের ভালোবাসা অর্জন করলো। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া জানাবেন। এই যে বিপুল পরিমাণ বিজয়, দেশের এত মানুষের ভালোবাসা, সেই ভালোবাসার সম্পর্কে বিস্তারিত তিনি জানাবেন এবং তিনি আসলে জানি না তিনি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তিনি বরাবরই যেটি বলেছেন যে দেশের সর্বস্তরের মানুষকে নিয়ে, সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়তে চান, যেটি জুলাই অভ্যুত্থানে সারা দেশের মানুষের ছাত্র জনতার প্রত্যাশা ছিল যে নতুন বাংলাদেশটি কেমন হবে। যদিও বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সালের 5ই আগস্ট কিন্তু স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, যেটির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা এবং এর মূল নেতৃত্বে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
যেটি জামাতে ইসলামের পক্ষ থেকেও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে 2024-এর যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মহানায়ক হিসেবে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। সেই মহানায়ক আজকে দেশের মানুষের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তিনি আজকে দেশবাসীকে তার সেই কৃতজ্ঞতার কথা জানাবেন, ভালোবাসার কথা জানাবেন এবং তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটি জানাবেন। প্রিয়, আপনি জানেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আমেরিকা, চীন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারত যেটি বলেছে যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তারা একসঙ্গে কাজ করতে চায়। প্রতিবেশী দেশ হিসেবে স্বাভাবিকভাবে এমনটি বলা উচিত। তবে সারা বিশ্বের সঙ্গে একটি সুন্দর সম্পর্ক বজায় রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাবেন, এমনটি হয়তো তিনি আজকে জানাতে পারেন ধারণা করা হচ্ছে। এই যে সারা দেশের মানুষের ভালোবাসা, বিশ্ববাসীর যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি আজকে তার আবেগঘন পরিবেশে হয়তো তিনি তার প্রতিক্রিয়া জানাবেন। আপনি আরেকটি বিষয় জানেন যে গতকাল বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তখন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকেও ফুল নিয়ে এসে বিএনপির চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে গুলশানে, সেই কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সর্বোপরি আজকে আমরা হয়তো একটি বিষয় জানতে পারবো যে তারেক রহমান 2025 সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশে এসে যেটি বলেছিলেন যে তার প্ল্যান রয়েছে, আজকে হয়তো প্ল্যানের কিছু অংশ আরও তুলে ধরতে পারেন যে তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে দেশটাকে পুনর্গঠন করবেন, ফেসিবাদের রেখে যাওয়া ভাঙাচুরা যে দেশ, সেই দেশটিকে তিনি পুনর্গঠন কিভাবে করবেন, কাদের কাদের সঙ্গে নেবেন, সেই বিষয়েও হয়তো তিনি কিছুটা ধারণা দিতে পারেন, এমনটি মনে করা হচ্ছে। তবে আজকে নিশ্চিত করে বলা যায় যে এই সপ্তাহের মধ্যেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং মন্ত্রিসভা গঠন করবেন। তারপর তিনি বাংলাদেশ পুনর্গঠনে কাজ করবেন। তবে সংবাদ সম্মেলনে যে বিষয়গুলো উল্লেখ করবেন সেটি নির্দিষ্ট করে বলা যাবে যখন তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং দেশবাসীর কাছে শুভেচ্ছা জানাবেন। আজকের এই সংবাদ সম্মেলনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দল যখন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটের মাধ্যমে নির্বাচনে বিজয় লাভ করে, স্বাভাবিকভাবেই দেশবাসীর প্রতি প্রতিক্রিয়া জানাতে এবং বিশ্ববাসীকে তার মনের কথা জানাতে, তার পরিকল্পনার কথা জানাতে এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবাদ সম্মেলনে শুধু বাংলাদেশের সাংবাদিকরা নয়, বিএনপি বিটে যারা কাজ করে শুধু তারা নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা পর্যবেক্ষণ করতে এসেছিলেন, যেসব সাংবাদিকরা এসেছেন 2026-এর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাভার করার জন্য, সেই বিদেশি সাংবাদিকরাও থাকবেন। তারা আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরবেন বিএনপির প্রতিক্রিয়া এবং যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার প্রতিক্রিয়া এবং তার যে কৃতজ্ঞতার কথা, সেই বিষয়টি তিনি তুলে ধরবেন। যদিও নির্বাচনের আগে থেকেই বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে যে আগামী দিনের প্রধানমন্ত্রীর তালিকার কে এগিয়ে আছেন, সেটি কিন্তু অনেকটা প্রায় নিশ্চিত করেই বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে যে তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সেই আগামী দিনের প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলন করবেন। তিনি সংবাদ সম্মেলন করার পর বিস্তারিত কি বলবেন সেটি আমরা আবার দর্শকদের আপনার মাধ্যমে জানাতে পারবো। প্রিয়া, গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে এই ছিল তথ্য। তিনি আবার যখন সংবাদ সম্মেলন করবেন তখন আবার সেই সংবাদ সম্মেলনের কিছু অংশ কিংবা বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। প্রিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পবিত্র রমজান মাস শুরু হতে আর বাকি কয়েকটা দিন, কম বেশি রোজার পণ্য কেনা শুরু করেছেন ভোক্তারা।
আর এর মধ্যে রোজার অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে খেজুরের দাম প্রতি কেজি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি আগের তুলনায় দাম বেড়েছে গরুর মাংস, কয়েক ধরনের মাছ ও ফলের। তবে ছোলা, ডাল, চিনি প্রভৃতি পণ্যের বাজারে স্থিতিশীল রয়েছে। পাইকারি বিক্রেতারা জানান, খেজুরের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাইকারিতে দাম বাড়ার কোনো কারণ নেই। তবে খুচরা বিক্রেতারা বলছেন তারা পাইকারি থেকে বেশি দামে কিনছেন, তাই ভোক্তাদের কাছেও আগের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শবনম অবনী। যুক্ত হচ্ছি তার সাথে। অবনী, আর মাত্র কয়েকদিন বাকি পবিত্র রমজান মাসের, তো বাজারে রমজানের পণ্য ও নিত্য পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সুপ্রীতি প্রিয়া। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে হচ্ছে আপনার আমি দেখলাম যেটা রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা বাজার যেগুলো আছে, কাঁচা বাজার রমজান রিলেটেড যেই কাঁচা বাজারগুলো আছে, বিশেষ করে বেগুন, শসা, লেবু, এইগুলোর দাম তুলনামূলক গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি। গত সপ্তাহে বেগুনের কেজি ছিল 60 থেকে 120 টাকা। এই সপ্তাহে বেগুনের কেজি হয়েছে আপনার 80 থেকে 150 টাকা পর্যন্ত। শসা গত সপ্তাহে 60 টাকা কেজি ছিল, এই সপ্তাহেও 60 টাকা কেজি আছে। টমেটোর কেজি 50 টাকা হলেও এই সপ্তাহে টমেটোর কেজি হয়েছে আপনার 60 থেকে 80 টাকা। মটরশুঁটি 100 থেকে 120 টাকা। পেঁপের কেজি হয়েছে গত সপ্তাহে ছিল আপনার 40 টাকা, এই সপ্তাহে বেড়ে হয়েছে 80 টাকা। এছাড়া আপনার সবচেয়ে বেশি বেড়েছে লেবুর দাম নিয়ে আপনার ক্রেতাদেরও ক্ষোভ রয়েছে। ক্রেতারাও অভিযোগ করেছেন লেবুর দামটা অতিরিক্ত বাড়তি। লেবু গত সপ্তাহে ছিল আপনার 40 থেকে 50 টাকা হালি, এই সপ্তাহে লেবুর হালি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। কোথাও জাত ভেদে লেবুর দাম আরেকটু ব্যতিক্রম আছে। লাউ প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকার মধ্যে। ফুলকপি প্রতি পিস ফুলকপি 40 থেকে 50 টাকা। আর শীতের সবজি সরবরাহ বেশি থাকায় ফুলকপি, বাঁধাকপি এগুলোর দাম কম হওয়ার কথা, কিন্তু ক্রেতাদের অভিযোগ তুলনামূলক শীতের সবজি সরবরাহ বেশি থাকা সত্ত্বেও সেই অনুযায়ী দামগুলো কমার দিকে নেই, বরং শীতের সবজি সরবরাহ এখন বেশি থাকা অনুযায়ী দামটা আরেকটু কম হওয়ার কথা। ক্রেতাদের সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি। ক্রেতাদের আরও অভিযোগ যে ছোলা, মসুর ডাল, খেসারির ডাল, বেসন, তেল, এই সব জিনিসপত্রের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি। তারা বলছেন যে তেলের 5 লিটারের যে বোতল সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে না খুব একটা। কিছু কোম্পানির তেলের 5 লিটারের বোতল পাওয়া গেলেও বেশিরভাগ কোম্পানির 5 লিটার তেলের বোতলগুলো পাওয়া যাচ্ছে না। বাজারে সর্বোচ্চ 2 থেকে 3 লিটারের বোতল পাওয়া যাচ্ছে। এটা সিন্ডিকেটের জন্য হচ্ছে কিনা সে নিয়ে তাদের প্রশ্ন। ছোলার দাম রয়েছে 100 থেকে 120 টাকা কেজি। আর হচ্ছে আপনার পেঁয়াজ যেটা মুড়িকাটা পেঁয়াজ, দেশি পেঁয়াজ, সেটা হচ্ছে আপনার গত সপ্তাহে ছিল 50 টাকা কেজি, এই সপ্তাহে দাম বেড়ে হয়েছে 60 টাকা কেজি। আর আপনার চালের দাম যেটা আমরা দেখলাম, চালের দামও স্থিতিশীল অবস্থায় আছে। তবে ক্রেতা বিক্রেতা উভয়েরই প্রত্যাশা, নতুন নির্বাচিত সরকার এসেছে, নতুন নির্বাচিত সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন। সে ক্রেতাদের কথাও বিবেচনা করবেন, বিক্রেতাদের কথাও বিবেচনা করবেন। ক্রেতা বিক্রেতাদের কথা বিবেচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন। বিশেষ করে ক্রেতারা চাচ্ছে যে আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দীর্ঘদিন ধরে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিটা নতুন সরকার তাদের হচ্ছে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সেই ঊর্ধ্বগতিটা কিছুটা কমবে। সুপ্রীতি, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজ বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রতি বছর দিনটিতে বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। এদিন উদযাপনকারীরা তাদের প্রিয়জনকে উপহার ও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। দিনটিকে ঘিরে বিশেষ করে তরুণীরা নানা আয়োজনে ব্যস্ত। বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে যাবেন কেউ, তবে সবাই এই দিনটিকে
নিজের মতো করে পালনের চেষ্টা করবেন। দিনটি স্মরণীয় রাখতে প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হতে পারেন, কিনতে পারেন এক গুচ্ছ গোলাপ কিংবা রজনীগন্ধা, সঙ্গে দিতে পারেন পছন্দের চকলেট, কার্ড বা ছোট কোনো উপহার। একসঙ্গে সময় কাটানো, প্রিয় রেস্তোরাঁয় খাবার খাওয়া কিংবা একটি চিঠির মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করেও দিনটিকে আরও বিশেষ করে তোলা যায়। দর্শক, এই মুহূর্তে টিএসসি চত্বরে আছেন সহকর্মী সাদিয়া মৌ। যুক্ত হচ্ছি তার সাথে। মৌ, বছর ঘিরে আবারও এসেছে ফাল্গুন, সাথে ভালোবাসা দিবস, সব মিলিয়ে তারুণ্যের প্রাণকেন্দ্র টিএসসির কেমন চিত্র দেখছেন আপনি, আমাদের জানাবেন। ধন্যবাদ সুপ্রিয়া, আপনাকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি। আর ঠিক যেমনটি জানতে চাচ্ছিলেন, তারুণ্যের মধ্যে ফাল্গুনের দিবস এবং ভালোবাসা দিবস উপলক্ষে কেমন উৎফুল্ল দেখছি। আসলে আমরা যে প্রবাদ বাক্যটি জানি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ফুল কিন্তু ফুটেছে এবং আমরা বর্তমানে আছি শাহবাগ টিএসসি চত্বরে। আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এখানে রয়েছে এবং অনেক মানুষের আনাগোনা এসেছে এবং ফুল বিক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি চারোদিকে পলাশ ফুল এবং বিভিন্ন ফুলে কিন্তু রঙিন হয়েছে। শুধু কিন্তু ফুলের এই আমেজটা কিন্তু মানুষের মনেও চলে এসেছে, অর্থাৎ আমরা কোকিলের ডাক শুনতে পাচ্ছি এবং চারোদিকে যে পুরনো পাতাগুলো ঝরে নতুন পাতার আগমন হয়েছে এবং এরই সাথে সাথে মানুষজন আসা শুরু করেছে। তারা এই বসন্ত এবং ভালোবাসা দুটি একসাথে উদযাপন করার জন্য বাঙালি জাতির যে ঐতিহ্য আছে এটি ধরে রাখার জন্য প্রতিটি মানুষ, আমরা নারীদের দেখছি শাড়ি পরে তারা এসেছে এবং আমরা ছেলেদের দেখছি পাঞ্জাবি পরে এসেছে। তারা প্রিয় মানুষকে ফুল দিচ্ছেন এবং ফুল বিক্রেতারা বলছেন তারা প্রতি বছরের মতো এবারও ফুল বিক্রেতারা অনেক ভালো ব্যবসাও করতে পারছে, অর্থাৎ বসন্তের সাথে কিন্তু ভালো একটা অর্থনৈতিক সম্পর্ক এখানে জড়িত আছে। এবং গত 6 বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটি কিন্তু একসাথেই পড়ছে, অর্থাৎ বাঙালি এর আগে দুটি দিন যেমন আলাদা করে উদযাপন করত, এখন দুটি দিন অর্থাৎ ফাল্গুনের দিন এবং ভালোবাসা দিবস দুটি একসাথে হওয়ার জন্য দুটি উৎসব আরও বড় করে উদযাপন করেন। কেউ আছেন এখানে ফুল প্রেমী রয়েছেন, কেউ আছেন ভালোবাসা দিবসে তার প্রিয়জনকে ফুল দিবেন। এবং এই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাচ্ছি ফুল বিক্রেতা, ফুল কিনতে এসেছেন এমন একজনের কাছে। উনি আসলে কি উদ্দেশ্যে ফুল কিনতে এসেছেন, ফাল্গুনের দিবস নাকি ভালোবাসা দিবস, চলুন তার সাথে একটু কথা বলে জেনে নেওয়া যাক। উদযাপন করতে এসেছেন ফাল্গুন এবং ভালোবাসা দিবস, আপনার অনুভূতি কি? জি, ফাল্গুন বা ভ্যালেন্টাইন মানে তো একটু আনন্দের আমেজ কিংবা প্রিয় মানুষদের সাথে সময় কাটানো। যেমন আমার আজকে প্ল্যান রয়েছে শাড়ি পরে বান্ধবীদের সাথে ঘুরে বেড়াবো। তো আপনার জীবনে ফাল্গুন হোক, ভ্যালেন্টাইন হোক কিংবা গার্লস ভ্যালেন্টাইনই হোক, সবার দিনটি সুন্দর কাটুক। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনতে পাচ্ছিলেন তার কিন্তু প্ল্যান রয়েছে বেলা বাড়ার সাথে সাথে তিনি শাড়ি পরে বান্ধবীদের সাথে উদযাপন করবেন ফাল্গুন এবং ভালোবাসা দিবস। এবং দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সাধারণ একজন মানুষের প্রতিক্রিয়া। এবার আমরা চলে যাব ফুল বিক্রেতার কাছে। উনি আসলে ফুল বিক্রেতা, সারা বছর ব্যাপী তো ফুল বিক্রি করেন, কিন্তু এই দিবস উপলক্ষে ফুল বিক্রেতা নিয়ে মানুষের মাঝে কি কি উদ্দীপনা কাজ করে এই নিয়ে আমরা কথা বলবো ফুল বিক্রেতা একজনের সাথে। চলুন কথা বলে জেনে নেওয়া যাক। ভাই, ফুল বিক্রি সারা বছর যেরকম দেখেন, ফাল্গুন এবং ভালোবাসা দিবস আসলে কতটুকু বেড়ে যায় এবং মানুষের মধ্যে কতটুকু আগ্রহ থাকে? 150% বেড়ে যায় পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস আসলে। আর এমনি তো আপনার রেগুলার যেরকম তার চেয়ে 3 গুণ বেশি। এখন আপনার ফুলের আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন নির্বাচন উপলক্ষে কিছুটা মানুষ আস্তে আস্তে আসতেছে, দেশে গঞ্জে আছে, এখন আস্তে আস্তে বাড়বে। সন্ধ্যা হলে মনে করেন এই জায়গায় তো অনেক ভিড় হয়ে যাবে, মানুষের হাহাকার লাগবে ফুলের সুবাস নিতে। ফুল নিয়ে ভালোবাসা দিবে, মনের মানুষকে দিবে, মাকে দিবে, পরিবারকে দিবে, ওয়াইফকে দিবে। এইরকম তো ফুল চলবে অ্যাভেলেবেল সন্ধ্যার পর থেকে অ্যাভেলেবেল ফুল চলবে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটি আমরা জানতে পারছিলাম যে ফুল বিক্রেতা যিনি বলছেন সারা বছরব্যাপী তার যে ফুল বিক্রেতা থাকে, এই দুটি দিবস একসাথে হওয়ার জন্য তার ফুল বিক্রির কিন্তু পরিমাণ আরও বেড়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর মানুষের ভিড় চলে আসে এবং এখানে দেখা যায় দুই পক্ষ কিন্তু আসেন, যারা পরিবারকে নিয়ে উদযাপন করেন এবং প্রিয়জনকে নিয়ে উদযাপন করেন। তো দুইটি মিলে প্রচুর তাদের ফুল বিক্রি হয় এবং আমরা প্রকৃতির সাথে মিলিয়ে দেখতে পারি মানুষের মাঝে কিন্তু এই বসন্তটাও ছড়িয়ে পড়েছে এবং একই সাথে ভালোবাসা দিবস, দুটি রঙে মানুষের মন রেঙে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটি একসাথে হওয়ার জন্য মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। এবং বলে রাখা ভালো, নতুন যে রাজনৈতিক
আবহাওয়া আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে চলছে, অর্থাৎ আজকে থেকেই চলছে, সেই আবহাওয়াও কিন্তু আমরা দেখছি যে নতুন রাজনৈতিক আবহাওয়ার সাথে সাথেই নতুন ফাল্গুন, নতুন ভালোবাসা দিবস, সব কিছু মিলে আমাদের বাংলাদেশ এখন একটি ফুলে ফুলে ভরা এবং সেই আমেজ সবার মাঝেই বিরাজ করছে। সুপ্রিয়া, আমার কাছে শাহবাগ টিএসসি চত্বর থেকে এই ছিল সর্বশেষ ভালোবাসা দিবস এবং ফাল্গুন উপলক্ষে। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা টিএসসি থেকে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মৌয়ের সঙ্গে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশের পরে বিএনপি নেতাকর্মীদের মাঝে স্থিতিশীলতা ফিরে এসেছে। এদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিজয়ীদের আনন্দ উল্লাস বন্ধ রেখে শুক্রবার বাদ-জুমা মসজিদে দোয়া মোনাজাত করানো হয়। বরিশাল জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেয় বরিশাল সদর ৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ারকে। অপরদিকে বরিশাল ২ আসন উজিরপুর বানারীপাড়া সংসদ সদস্য বিএনপির শরফুদ্দিন আহমেদ সন্টু, ৩ আসনের মুলাদি বাবুগঞ্জ অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও বাকেরগঞ্জ ৬ আসনের আবুল হোসেনকে ফুলের শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময়ে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার প্রশাসনকে ধন্যবাদ জানায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলের স্রষ্টা, তার ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত, যেটা তার আম্মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরিশালে উন্নয়ন করে গেছেন, সেই উন্নয়নের দাবিগুলো আমরা তার মাথায় সেদিন দিয়েছি এবং তাকে আমরা বরিশালে আগের মতোই তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবসময় ঢাকায় তাকিয়ে থাকবো ইনশাল্লাহ। এই প্রতীক হচ্ছে সঠিক প্রতীক, যে প্রতীক আগামী দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ব্যথা ছিল ভোটারদের মনের মধ্যে, গত ১৭ বছর তারা অপেক্ষা করছিলেন তাদের অধিকার কখন তারা বাস্তবায়ন করবেন। চেষ্টা করব জনগণের জন্য কিছু করার, এবং আগামী রাজনীতিতে যারা এই মাঠে আসবে আমি হওয়াটা তাদের জন্য দুঃসংবাদ, এবং আমি এমন কাজ করব নেতৃত্বে আসার জন্য আগামীতে মানুষজন হয়। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফল তুলে দেন তিনি। এ সময় ৪ জন বিজয়ী প্রার্থীদের প্রতিনিধি ও বিজয়ী প্রার্থী একজন উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৪টি বিএনপির প্রার্থী বিজয় হয়েছেন। নারায়ণগঞ্জ ৪ আসনে ১১ দলীয় জোটের শাপলাকলির প্রার্থী বিজয় লাভ করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুর ২ সংসদীয় আসনে বিজয় পরবর্তী পরিচ্ছন্নতার কাজ চলছে। এরই আলোকে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী প্রকৌশলী শাহনাজ শারমিন উপজেলার ফরাজিকান্দি, এখলাসপুর ও কালাকান্দা ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করেন তিনি। নির্বাচন শেষ হওয়ার পর জনসাধারণের চলাচলে যেন কোনো বাধা না থাকে এবং এলাকার সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান। বলা হয়েছে যে নির্বাচনের পরে ৪৮ ঘন্টার মধ্যে যাবতীয় দলীয় ব্যানার, ফেস্টুন এগুলো অপসারণ করতে হবে। তো সেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিএনপির চেয়ারম্যান উনি আরও সময় কমিয়ে উনি বলেছেন যে ২৪ ঘন্টার মধ্যে আমাদের এই নির্বাচনী এলাকার মধ্যে যত ব্যানার, ফেস্টুন আছে এগুলি যেন আমাদের নেতাকর্মীরা সব অপসারণ করে ফেলে। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজানে ৩০,০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। নোয়াপাড়া ইউনিয়নের ইউনুস কোম্পানির বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। গত ৬ মাস ধরে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার উপকারভোগীদের ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে। কার্ড যাচাইয়ের মাধ্যমে শৃঙ্খলাভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, আলু, ডাল, তেলসহ ৯ ধরনের পণ্য। ১০ দিন ব্যাপী প্রতিদিন ৩,০০০ পরিবার এ সহায়তা পাবে। স্থানীয়রা উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।